আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনীর 2.1 অঙ্ক নিয়ে। তোমাদেরকে আমি 2.1 2 নম্বর অঙ্কটি সমাধান করে দেব। 2 নম্বর অঙ্কটিতে বলেছে, দেখো যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বরে একটা অঙ্ক আছে, খ একটা আছে, গ একটা আছে, ঘ একটা আছে। সেট গঠন পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে প্রথমেই আমাদের 7টা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। 7টা বিষয়টা কি? প্রথম নম্বর হবে 1, যে স্বাভাবিক সংখ্যা কিনা। স্বাভাবিক সংখ্যা কিনা। স্বাভাবিক সংখ্যা কিনা। সংখ্যা কিনা। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা। n ইকুয়াল 1 2 3 4 5 ডট 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 ডট, মানে অসীম পর্যন্ত হতে পারে। 1 থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা। এরপর 2 নম্বর শর্ত। তাহলে কয়টা শর্ত আমাদের? 7টি শর্ত কিন্তু আমাদের দরকার। 7টি শর্ত। তার মানে 1 নাম্বার হলো স্বাভাবিক সংখ্যা কিনা, অর্থাৎ n ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে অসীম পর্যন্ত হবে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়। এরপরে 2 নম্বর হলো জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা কিনা। 3 নম্বর শর্ত বিজোড় সংখ্যা কিনা। বিজোড় সংখ্যা কিনা। এবার 4 নম্বর শর্ত, বিজোড় যখনই আসবে সেটা আমরা দেখব আবার যে মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যা কিনা। মৌলিক সংখ্যা কিনা। 5 নম্বর শর্তে এসে বলছে যে গুণনীয়ক কিনা। গুণনীয়ক কিনা। তাহলে গুণনীয়কটা কি? গুণনীয়ক হলো একটা সংখ্যাকে যত সংখ্যা দ্বারা ভাঙ্গা যায় সেইটা হলো গুণনীয়ক। অর্থাৎ তাহলে আমরা গুণনীয়ক কি বুঝলাম? একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায় সবগুলো সংখ্যাকেই গুণনীয়ক বলে। এবার 6 নম্বর শর্ত গুণিতক কিনা। গুণিতক কিনা। গুণিতক সংখ্যা কিনা। গুণিতক হলো যেমন 4-এর গুণিতক। এই 4 দ্বারা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ দিয়ে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেইটাই হলো গুণিতক। যেমন 4-এর গুণিতক যদি বলা হয় তাহলে 4 দ্বারা এখানে গুণ করব। 4 হক্কে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-আ 20। এই যে 4 8 12 16 20 24 28 এইগুলোই হলো গুণিতক। অর্থাৎ 4 দ্বারা আমরা এই স্বাভাবিক সংখ্যাগুলোকে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেইগুলোই হলো গুণিতক। যেমন 4 হক্কে 4, এই 4টা গুণিতক। 4 দুগুণে 8, 8টা 4-এর গুণিতক। 3 4-এ 12, এই 12টা 4-এর গুণিতক। এভাবেই গুণিতকগুলো লেখা হয়। এখন দেখো, তাহলে আমরা 6টা কিন্তু পেয়ে গেলাম। এই 6টার ক্ষেত্রে একই রকম গঠন তৈরি হবে। এই 6টার ক্ষেত্রে একই রকম গঠন তৈরি হবে, শুধু পরিবর্তন হবে স্বাভাবিক সংখ্যা কিনা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, গুণনীয়ক, গুণিতক।
আর 7 নাম্বার হলো ব্যতিক্রম। এইটা হলো খেয়াল করতে হবে যে পূর্ণ সংখ্যা কিনা, পূর্ণ সংখ্যা কিনা, সংখ্যা কিনা। পূর্ণ সংখ্যা মানে হলো জেড, জেড সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন এভাবে লেখা যায় যে 0 +-1 +-2 +-3 +-4 এইগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আরও অন্যভাবেও লেখা যায়, সেটা হলো এভাবে, যেমন ছোটোর থেকে আমি লিখবো অনেক ছোট, -3 -2 -1 0 1 2 3 এভাবে সাজাবো, অর্থাৎ ছোটোর থেকে বড়োর দিকে সাজাবো। এখানে ডট ডট দিয়েছি, তার মানে -4 আছে, আরও -4 আছে, -5 আছে, -6 আছে, -7 আছে, এইভাবে অসংখ্য সংখ্যা ছোট আছে, অর্থাৎ মাইনাসের সংখ্যা যত বড় হবে ওই সংখ্যাটা ততই ছোট। মাইনাসের সংখ্যা যত বড় সেই সংখ্যাটা ততই ছোট, এই কথাটা মাথায় রাখবে। -3 যদি হয় আর 0 দুটোর মধ্যে যদি তুলনা করা হয় -3 এবং 0, তাহলে কিন্তু -3টা ছোট, শূন্যটাই বড়, এ কথা মাথায় রাখতে হবে। এখন আমরা এই 7টা বিষয়ের উপর খেয়াল করে, 7টা শর্তের উপর খেয়াল করেই কিন্তু আমরা এই গঠন পদ্ধতিগুলো লিখব। দেখো, যেমন এখানে আমরা প্রথমেই আমরা এই ক নম্বর অঙ্কটি সমাধান করি। সমাধান ক। যদি আমরা এখানে কটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা লিখতে পারি কি, যে যেহেতু এখানে দেখা যাচ্ছে যে প্লাস মাইনাস কিছুই নেই, তার মানে এটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ 7-এ যাবে না। এখন দেখি এইগুলোর কোনোটা, এই 6টার কোনোটা যায় কিনা। যখন প্লাস মাইনাস থাকবে তখনই গিয়ে আমাদের এই 7 নাম্বারের কাজ হবে, তখন আর এই 6টার কোনো কাজ নেই। যেহেতু এখানে আমাদের প্লাস মাইনাস কিছুই নেই, সবগুলোই মনে হচ্ছে স্বাভাবিক সংখ্যার মতো, তাহলে এখানে আমরা কি করব, এইটা কিন্তু এই 7-এ আমরা নেব না, 1 থেকে 6-এর মধ্যে কল্পনা করব। দেখো এখানে দেওয়া আছে 3 5 7 9 11, তাহলে আমাদের প্রথমেই শর্ত দিব এভাবে, x belongs to n, n যেন, অর্থাৎ এই 1 থেকে 6-এর ক্ষেত্রে এইটুক লিখতেই হবে, x belongs to n যেন। এবার এক্সটা হলো কি, এক্সটা দেখো এখানে 3 5 7 9 11 সবগুলোই বিজোড় সংখ্যা, কিন্তু এখন আমরা দেখবে এগুলো আবার মৌলিক সংখ্যা কিনা। দেখো 3 কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে আমরা জানি কি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাঙা যায় সেটি হলো মৌলিক সংখ্যা। 3কে 1 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কি ভাঙা যায়? যায় না, অতএব 3 মৌলিক সংখ্যা। 5কে 1 আর 5 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কি ভাঙা যায়? যায় না, তার মানে এটাও মৌলিক সংখ্যা। এবার 7কে 1 এবং 7 ছাড়া কি আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা যায়? যায় না, এটাও মৌলিক সংখ্যা। এখন 9 কিন্তু 1 আর 9 ছাড়া আরও একটা সংখ্যা দ্বারা ভাঙা যায়, 3 3কে 9, অতএব এটা মৌলিক সংখ্যা নয়। তার মানে বোঝা যাচ্ছে এগুলো মৌলিক সংখ্যা নয়, তার মানে আমাকে কি লিখতে হবে? বিজোড় সংখ্যা লিখতে হবে। তাহলে আমি লিখব x belongs to n যেন x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, x বিজোড় সংখ্যা। তাহলে আমরা এই শর্তগুলো অবশ্যই তোমরা একটা খাতায় লিখে রাখবে বা মাথার মধ্যে রাখবে। আমি এখানে মুছে দিচ্ছি।
তাহলে এক্স বিজোড় সংখ্যা। এখন আমি শর্ত দিয়ে দেব, শর্ত দিব এভাবে, এক্স 3 এর চেয়ে বড় বা সমান এক্স এর মান, আর এখানে 11 চেয়ে ছোট বা সমান। এইটাই কিন্তু আমাদের কয়ের সমাধান। আরও বিভিন্নভাবে এই শর্তটুকু দেওয়া যায়। শর্তটুকু দেওয়া যায় এভাবে, এইটার শর্ত 2 থেকে বড় বা ছোট, 2 এর চেয়ে বড়, 2 এর চেয়ে বড়, 11 চেয়ে ছোট বা সমান, এভাবেও কিন্তু দেওয়া যায়। কারণ 2 এর চেয়ে বড় মানে কি 3 এর থেকে শুরু করতে হবে, আর 11 চেয়ে ছোট বা সমান 11 কিন্তু সমান হবে, অর্থাৎ 3 থেকে 11 পর্যন্ত। আবার দেওয়া যায় এইভাবে যে 3 থেকে বড় বা সমান, 12 থেকে ছোট বা সমান, এবং সেগুলো এই বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তো অবশ্যই হবে কিন্তু। আবার দেয়া যায় এভাবে যে 2 থেকে বড় আর 12 থেকে ছোট, তার মানে 2 থেকে বড় 12 থেকে ছোট, তার মানে 3 থেকে শুরু হবে 11 পর্যন্ত, এবং সবগুলো তো বিজোড় সংখ্যা হবে। এভাবে এই শর্তগুলো দেয়া যায়। এই শর্ত না দিয়ে এগুলো দিলেও কিন্তু হবে, ভুল হবে না। এরপরে আমরা যাচ্ছি খ নম্বর সমাধানে। খ খ যদি আমরা সমাধান করতে যাই, তাহলে আমরা প্রথমেই লিখব কি, যেহেতু এখানে কোনো প্লাস মাইনাস নেই, তার মানে 7 নাম্বার শর্তে যাবে না, পূর্ণ সংখ্যার শর্তে যাবে না, তার মানে 1 থেকে 6 পর্যন্ত শর্ত থাকবে। তাহলে আমি এইটি লিখে দেব, কারণ 1 থেকে 6 পর্যন্ত শর্ত পুরো সব এইগুলো লিখতে হয়। তাহলে আমি লিখে দিলাম এক্স বিলংস টু এন যেন এক্স, কমা। এখন আমরা দেখব যে এই সংখ্যাগুলো আসলে কি ধরনের আছে। এটা কি স্বাভাবিক সংখ্যা আছে? স্বাভাবিক সংখ্যা যদি চিন্তা করি, তাহলে 1 2 3 4 5, 5 নাই, স্বাভাবিক সংখ্যা তো বাদ যাবে না। পূর্ণ স্বাভাবিক সংখ্যা যদি আমরা ধরি, তাহলে তো কোনো সংখ্যা বাদ যাবে না। আমরা স্বাভাবিক সংখ্যা এগুলোকে ধরতে পারি। স্বাভাবিক সংখ্যার মধ্যে এগুলো আছে 1 থেকে 36 পর্যন্ত, সবগুলোই স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমরা যদি একদম সঠিক স্বাভাবিক সংখ্যা ধরি, তাহলে কিন্তু কোনোটাই বাদ যাওয়া যাবে না। তাহলে এখানে কোনো রহস্য আছে, যেহেতু বাদ দিয়েছে ওরা। তারপরে 6 আছে, 7 নাই, 8 নাই, 9 আছে, আরও বাদ দিয়ে 12 লিখছে, 18 লিখছে, 36 লিখছে। তার মানে এখানে যদি আমরা চিন্তা করি, জোর জোর বিজোর এখানে সব আছে, বিজোর সবই আছে, মৌলিক মিশানো আছে, মৌলিক বা যৌগিক সকল সংখ্যাই কিন্তু এখানে মিশানো আছে। তার মানে এখানে গুণনীয়ক আর গুণিতক এই দুটো খেয়াল করি। গুণিতক মানে কি? গুণিতক মানে হলো যে কোনো একটা সংখ্যাকে কি করব, আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ দেবো, কিন্তু সেটাও কিন্তু নয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে সর্বোচ্চ সংখ্যা যে 36 আছে, এই 36কে দেখো সবগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায়। তাহলে একটা সংখ্যাকে যদি অনেকগুলো সংখ্যা দ্বারা ভাঙা যায়, সেই মোট সংখ্যাকে বলা হয় কি, গুণনীয়ক। তার মানে এই 36কে দেখো এই সবগুলো সংখ্যা দ্বারাই ভাঙা যায়, তার মানে এইটা হলো 36-এর গুণনীয়ক। তাহলে এক্স 36 এর গুণনীয়ক, গুণনীয়ক। গুণনীয়ক এখানে কোনো শর্ত দেওয়ার দরকার নেই, কারণ 36-এর গুণনীয়ক 1 থেকে 36 পর্যন্ত ছাড়া এর উপরেও যাওয়া যাবে না, নিচেও আসা যাবে না। এই জন্য এখানে শর্ত দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমরা চলে যাব গ নম্বরে। দেখো গ নম্বরে বলছে কি, গ নম্বরে আছে আমাদের হলো 4 8 12 16 20 24 28 32 36 40। এখানে দেখো প্লাস মাইনাস কিন্তু নাই গ নম্বরে। তাহলে গ নম্বরে প্লাস মাইনাস নেই মানে হলো কি, ওইটা 7 নাম্বার শর্তে যাবে না, তার মানে 1 থেকে 6-এর শর্তে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ স্বাভাবিক সংখ্যা নয়, কারণ 1 2 3 নাই, তাহলে ওটা বাদ। জোর বিজোর সব মিশানো, এখানে অবশ্য জোর সবগুলো সংখ্যাই কিন্তু জোর, তবে মাঝে মাঝে আবার কিছু জোর সংখ্যা কিন্তু বাদ আছে, তার মানে জোরের মধ্যে যাবে না, বিজোরের মধ্যেও যাবে না, মৌলিকেও যাবে না,
গুণনীয়কেও কিন্তু যাবে না। গুণনীয়কে গেলে কি হবে, এই যে 40 আছে, 40 সর্বোচ্চ সংখ্যা, তাহলে সর্বোচ্চ সংখ্যার যদি গুণনীয়ক হয় তার মানে 1 আসবে, এখানে কিন্তু 1 নেই। তাহলে এটা কোথায় যাবে, আমরা যদি কল্পনা করি যেটা গুণিতক, অর্থাৎ এই যে 4 গুণিতক যদি কল্পনা করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো তার মানে এইটা হলো 6 নম্বর শর্ত। 1 থেকে 6 নম্বর শর্তের মধ্যে আমরা এইটুকু আগে দিয়ে দেবো, এইটুকু সবসময় আমরা লিখে নেব, x বিলংস টু n যেন x কমা, তার মানে আমরা যদি 4 এইটা যদি গুণিতক দেই, অর্থাৎ 4 গুণিতক যদি দেই, তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 4 দ্বারা প্রতিটা স্বাভাবিক সংখ্যাকে আমরা গুণ করতে থাকি। দেখো 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তার মানে 4 গুণিতক আমরা কি দিব, 4 গুণিতক, গুণিতক। এখানে কিন্তু শর্ত দিতে হবে, কারণ হলো 4 গুণিতক কিন্তু আরও ওই দিক যাওয়া যাবে, বড়োর দিক যাওয়া যাবে। 4 11 44, 4 12 48, 4 13 52, এভাবে অসংখ্য সংখ্যা হতে পারে। এই জন্য যেহেতু সর্বোচ্চ সংখ্যা 40 আছে, আমরা কি করব, এখানে শর্ত দিয়ে দেব x লেস দেন বা সমান 40, মানে 40-এর চেয়ে ছোট বা সমান হবে এই 4 গুণিতকগুলো। তাহলে আমাদের গ নম্বরের সমাধানও পেয়ে গেলাম। এখন আমরা খেয়াল করব ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বার যদি সমাধান করতে চাই, দেখো ঘ নম্বর যদি আমরা সমাধান করতে চাই, এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে প্লাস মাইনাস আছে, তার মানে আমাদের 1 থেকে 6 নাম্বার শর্ত এখানে ভ্যালিড নেই, আমাদের 7 নাম্বার শর্তে যেতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে লিখব x বিলংস টু z, কারণ হলো z দ্বারা আমরা পূর্ণ সংখ্যা বোঝাই। এখানে যেন, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যেহেতু +-4 আর +-6 দুটো মানই এসেছে, তার মানে এখানে কিন্তু কোনো বিজোড় পাওয়ার দেওয়া যাবে না। এই পূর্ণ সংখ্যাগুলো সাধারণত পাওয়ার আকারে আসে, অর্থাৎ এক্সটা হয় x² বা x³ বা x4 বা x5, এইরকমভাবে শর্ত দিতে হয়। তাহলে যদি আমরা বিজোড় পাওয়ার দেই, এক্সের উপর যদি 3 বা এক্সের উপর যদি 5 দেই, তাহলে কিন্তু শুধু মাইনাসের মান আসতো, অর্থাৎ এইভাবে মাইনাস মান আসতো যে -6 -5, তারপরে হয়তো বা 5 + 5 6 আসতো, এরকমভাবে। ঠিক আছে, অর্থাৎ শুধু মাইনাসের মান পাওয়া যেত, কিংবা এখানে আনলিমিটেড মাইনাসের মান হতো, তা কিন্তু নাই, এখানে কিন্তু আনলিমিটেড নাই, অর্থাৎ অসীম পর্যন্ত মাইনাসের মান কিন্তু নাই। আর অসীম পর্যন্ত মাইনাসের মান তখনই হয় যখন এক্সের উপর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে মাইনাস অসীম পাওয়ার আমরা পাব। কিন্তু এখানে যেহেতু আমাদের সীমাবদ্ধতা 6 এবং 4-এর মধ্যেই কিন্তু আমরা পেয়েছি +- তার মানে দুটেই কিন্তু জোড় সংখ্যা হবে। অতএব এখানে অ্যান্সার দুইভাবে হতে পারে। একটা হলো এভাবে, জেড যেন এখানে z≠0, অর্থাৎ 0 হবে না, তাহলে 0 হবে না, এবং শর্ত হবে কি যে এখানে 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি, 4 4 16, এখানে স্কোয়ার করলে প্লাসের মানও যা আসবে মাইনাসের মানও তাই আসবে, তাহলে 16। তাহলে 16-এর চেয়ে বড় বা সমান এবং এক্সের বর্গ, আবার 6 ছক 36, 36-এর চেয়ে ছোট বা সমান, এভাবে এই অ্যান্সারটা কিন্তু হতে পারে। এবার এইটা আরও একটা অ্যান্সার হতে পারে, কারণ দেখো এখানে 6 ছক 36, স্কোয়ার মানে প্লাস মাইনাস একই মান আসবে, 36 আসবে, দুটোই প্লাস মান আসবে। আর এখানে দুটোই 4 4 16, দুটোই প্লাসের মান চলে আসবে, 16টা প্লাস হয়ে গেল। প্লাসের মান বসাইলেও আমাদের 16 হবে, মাইনাসের মান বসালেও 16 হবে, কারণ মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যায়।
আর প্লাস তো প্লাসই। আর যদি মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় তখন কিন্তু সেটা শুধু মাইনাসের মান আসে, শুধু মাইনাস। এইভাবে মাইনাস আনলিমিটেড মান আসবে যদি পাওয়ার বিজোড় থাকে, কারণ বিজোড় পাওয়ার থাকলে মাইনাস মাইনাসই হয়, ও কখনোই প্লাস হয় না। এইবার এই অ্যান্সারটাই আরও একভাবে করা যায়, সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি এখানে লিখি এক্স বিলংস টু জেড, যেন এক্স এর বর্গ হবে 16-র চেয়ে বড় বা সমান, এবং এক্স চতুর্ঘাত আমরা যদি দেই এখানে, তাহলে এক্স এর উপরে যদি আমরা এভাবে 4 দেই, তাহলে এই যে 6 আছে, তার মানে পাওয়ার 4, মাইনাসের উপর পাওয়ার যদি জোর দেওয়া যাবে প্লাস হয়ে যাবে, প্লাস মান পাওয়া যাবে। আবার এখানে যদি প্লাসের মান তো দিলে প্লাস মানই পাওয়া যাবে, তার মানে x4 এর মান যদি আমরা 1296 চেয়ে ছোট বা সমান দেই, এইভাবেও কিন্তু এই অ্যান্সারটা হইতে পারে। এই ঘ নম্বরে এই দুইভাবেই অ্যান্সারটা হতে পারে, যেভাবে দিবে সেভাবেই হবে। তবে কখনোই এখানে বিজোড় পাওয়ার দেওয়া যাবে না, কারণ বিজোড় পাওয়ার দিলে মাইনাসের মানটা আনলিমিটেড হবে। কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে +-4 এবং +-6 এর মধ্যেই সীমাবদ্ধ, তাহলে অবশ্যই পাওয়ারগুলো জোড় হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই অঙ্কটি আমরা বুঝলাম। আশা করি সবাই এই অঙ্কটি করতে পারবে বা বুঝতে পারবে। আর এর মূল কিন্তু বিষয় হলো ওই 7টা বিষয় তোমার মাথায় কিন্তু রাখতে হবে। ওই 7টা বিষয় যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো, তাহলেই এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি অনায়াসেই করতে পারবে। আর আমার প্রতিটি ক্লাস যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং প্লে লিস্টে গিয়ে দেখবে আমার সকল অধ্যায়ের ক্লাসগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। যদি তোমাদের একটু উপকৃত হয় আমি ধন্য হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।